ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাজজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি হালাল শিল্প রপ্তানিতে বিশ্ববাজারের সুযোগ এবং প্রতিবন্ধকতা। এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তি রয়েছেন। শুরুতেই পরিচয় করে দিচ্ছি যারা হালাল নিয়ে কাজ করছেন এবং এই হালাল শিল্প নিয়ে তার অনেক গবেষণা রয়েছে। তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ আলম, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের মাঝে পেয়েছি হালাল শিল্পে ব্যবসা করা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। তিনি হচ্ছেন এম মাহমুদুর রশিদ, পরিচালক, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা একটু স্যার আপনার কাছ থেকে শুরু করব যে আপনার তো অনেক গবেষণা আছে এবং আপনি অনেকগুলো কাজ করেছেন এই বিষয়ে। একটু আমি জানতে চাই যে আসলে এই যে বিশ্ব শিল্পে বাংলাদেশের অবস্থান আসলে হালালের দিক থেকে কোথায়, আমরা এখন কোন অবস্থানে আছি? কারণ রিসেন্টলি আমরা দেখলাম যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মহোদয় মালয়েশিয়াতে গিয়েছেন, ভিজিট করেছেন এবং হালালকে উনি প্রায়োরিটি লিস্টে রেখেছেন, যেটি হয়তো ওনার কাছ থেকে শুনবো, ওনারা ওই প্রোগ্রামে ছিলেন। একটু যদি আপনি বলতেন যে আমরা আসলে কোন অবস্থানে আছি। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ বিশ্বের মুসলিম সংখ্যা গরিষ্ঠ একটি দেশ, জনসংখ্যা অনেক, এবং এই দেশের যে উৎপাদন পণ্য প্রোডাক্ট সেটাও বিশেষ করে এগ্রো বেস যদি আমরা ধরি, দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করি বা ভোগ করি এটা অনেক বড়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে হালাল ব্র্যান্ডিং বা হালাল পণ্য সরবরাহের ক্ষেত্রে এটা দেশের মধ্যেই বিভিন্ন ইন্ডাস্ট্রি বা কারখানার কথা যদি আমরা বলি, সেখানেও কিন্তু এটি খুবই অপ্রতুল এবং এটার যে একটা প্রচারণা সেটাও কিন্তু খুবই কম। আমরা শুধু একটা আস্থা, ভরসা, বিশ্বাস রেখে বিভিন্ন জায়গা থেকে রেস্টুরেন্ট বলি, দোকান বলি, শপিং মল বলি, আমরা জিনিসপত্র কিনে খাচ্ছি, কিন্তু আদৌ এটা আসলে হালাল কিনা আমরা বিশ্বাস করছি হালাল, বাট হালাল কিনা আমরা কিন্তু জানি না। বাংলাদেশে হালালের যে সনদ দেওয়ার যথাযথ কর্তৃপক্ষ সেটাও কিন্তু আসলে ওই অর্থে চোখে পড়ে না। ইসলামিক ফাউন্ডেশন বা বিএসটিআই তারা খুবই ক্ষুদ্র পরিসরে, যেটা চোখে পড়ার মতো নয়। তো আমি মনে করি যে বাংলাদেশে আপনি যে কোশ্চেনটা করেছেন যে হালাল খাদ্যের বাজার বা এটা কতটুকু, এটা খুবই দুর্বল পর্যায়ে রয়েছে এবং এটি উল্লেখযোগ্য পর্যায়ে নয় বললেই আমার কাছে মনে হয়। দেশের মধ্যেই এটা অনেক দুর্বল মানের, সুতরাং বাইরে যে পরিচিতি করে দেওয়ার মতো অবস্থা সেটি আছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশে তো হালাল শিল্পের উদ্যোক্তা খুবই কম এবং তারা এটাকে ব্র্যান্ডিং করা বা এটাকে আসলে বিশ্ববাজারে তুলে ধরা, সেই জায়গাটাও অনেকের মাঝে এখনও ওই অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি। তো রিসেন্টলি দেখলাম যে আসলে মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালয়েশিয়ার সরকার একটি প্রোগ্রাম করলো, সেই প্রোগ্রামগুলোতে আপনারাও ছিলেন এবং আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই হালালকে একটি প্রায়োরিটি লিস্টে ইন্ডাস্ট্রি হিসেবে নিয়ে আসতে চাচ্ছে, যেখানে আসলে মালয়েশিয়া কিন্তু হোল ওয়ার্ল্ড ডোমিনেট করছে যেখানে হালাল শিল্পে। তো আমরাও যদি আসলে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশে হালাল শিল্পগুলো যেগুলো আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ট্যুরিজম সেক্টর, ফুড ইন্ডাস্ট্রি, অন্যান্য সকল সেক্টরের মধ্যে হালাল ব্র্যান্ডিংটা যদি আমরা নিয়ে আসতে চাই এবং সেটি যদি আসলে সার্টিফিকেটটা অথেন্টিক ওয়েতে দিয়ে নিয়ে আসতে চাই, সেটার জন্য কি আসলে মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কোনো পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করেছে? প্রথমে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে এবং আপনাদের টিমকে যে হালালকে ফোকাস করে একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, যেটা খুবই টাইমলি আমাদের সময়ের জন্য। আপনি খুব ভালো রাইটলি বলেছেন যে রিসেন্টলি আমাদের প্রধান উপদেষ্টা মহাশয় মালয়েশিয়া সফর করেছেন, সেখানে তার অল্প কিছুই কিন্তু এজেন্ডা ছিল। সেই অল্প কিছু এজেন্ডার মধ্যে একটা প্রায়োরিটি এজেন্ডা ছিল কিন্তু হালাল ইন্ডাস্ট্রি, হালাল কোলাবোরেশন মালয়েশিয়ার সাথে ডেভেলপ করা। এবং মালয়েশিয়া কিন্তু গ্লোবাল যে হালাল ইকোনমি, যেটা বর্তমানে প্রায় $3 ট্রিলিয়ন ইকোনমি, এবং মালয়েশিয়ান হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রজেক্ট করছে যে বাই 2030 এটা $5 ট্রিলিয়ন ইকোনমি হবে। এবং মালয়েশিয়া পুরো গ্লোবালি হালাল ইন্ডাস্ট্রির আসলে তারা পায়োনিয়র, তাদেরকেই বাকিরা ফলো করে মোস্টলি। সো বাংলাদেশের সাথে মালয়েশিয়ার কিন্তু অনেক কিছু ডেমোগ্রাফিক কন্ডিশনে মেলে। আমাদের সাথে মালয়েশিয়ার রিলেশন অনেক বন্ধুত্বপূর্ণ রিলেশন, ভালো একটা রিলেশন, এবং বাইলেটারাল রিলেশনও খুব ভালো। তো কিন্তু তাদের সাথে আমাদের একটা বড় ট্রেড গ্যাপও আছে। আমরা যে পরিমাণ ইম্পোর্ট মালয়েশিয়া থেকে করি তার 30%ও আমরা মালয়েশিয়াতে এক্সপোর্ট করি না। কিন্তু মালয়েশিয়া কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, হালাল ইন্ডাস্ট্রির হালাল প্রোডাক্ট তারা ইম্পোর্ট করছে
নন মুসলিম কান্ট্রি থেকে, যেখানে অস্ট্রেলিয়া আছে, যেখানে ব্রাজিল আছে, নিউজিল্যান্ড আছে, কোরিয়া আছে, বিভিন্ন নন মুসলিম কান্ট্রি থেকে তারা হালাল প্রোডাক্ট এক্সপোর্ট করছে, যেই জায়গাটা বাংলাদেশ পলিসিগত সুবিধা পেলে এবং বাংলাদেশের হালাল অন্টারপ্রেনারদেরকে প্যাট্রোনাইজ করা হলে এবং যারা এক্সিস্টিং অন্টারপ্রেনার আছেন, যারা এক্সিস্টিং বিজনেসম্যান আছেন, তাদেরকে যদি হালাল সেক্টরে তাদেরকে মানে উদ্বুদ্ধ করা হয়, হালালে তাদের প্রোডাক্টটাকে সার্টিফাইড করার জন্য, হালাল হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলোকে যদি তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, লজিস্টিক্যাল সাপোর্টস, তাহলে কিন্তু আমরা মালয়েশিয়া সহ আরও যে সকল মুসলিম কান্ট্রি আছে, ইন্দোনেশিয়া আছে, মিডল ইস্ট একটা বড় মার্কেট, এই মার্কেটগুলোতে কিন্তু বাংলাদেশ বিজনেসের অপরচুনিটি পাবে। এমন কিন্তু না যে আমাদেরকে নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, আমাদেরকে শুধু প্রোডাক্টকে সার্টিফাই করতে হবে, কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। যেরকম আমাদের গার্মেন্ট সেক্টর একসময় নন কমপ্লায়েন্ট ছিল, এখন কমপ্লায়েন্ট হয়েছে, তেমনি আমাদের ফুড সেক্টর বলি, আমাদের ফার্মাসিউটিক্যালসের সেক্টর বলি, কিংবা আমাদের দেশের ব্যাংকিং, যেই জায়গাগুলোতে আমরা মুসলিম কমিউনিটিকে টার্গেট করতে চাই বা মুসলিম বিশ্বর মার্কেটকে ধরতে চাই, সেই জায়গাগুলোকে আমাদের হালাল সার্টিফিকেশনটা দরকার। এখন আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে সার্টিফিকেশন অবস্থাটা কি বাংলাদেশে। এখানে ইসলামী ফাউন্ডেশন সার্টিফিকেশন দিচ্ছেন এবং বিএসটিআই দিচ্ছেন। আমাদের ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে একটা হালাল সার্টিফিকেশন জন্য একটা পার্টিকুলার বডি হওয়া উচিত, সেপারেট বডি হওয়া উচিত, যারা শরিয়া ভিত্তিক এবং যারা এক্সপার্ট একটা টিম করে তারা রিয়েলি একটা ভালো কমপ্লায়েন্স নিয়ে কাজ করবে, চেষ্টা করবে। সেইভাবে হলে জিনিসটা আরও ইজি হবে। জি, আমরা দেখি যে যে কোনো স্পেশালাইজড যারা থাকেন তাদের কিন্তু একটা বডি থাকে, যেমন চার্টার অ্যাকাউন্ট্যান্ট, তাদের একটা সিএ বডি আছে। এরকম প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু যারা এক্সপার্ট হিসেবে সার্টিফাইড করেন তাদের একটা সার্টিফাইড বডি থাকে। তো এখন তো আসলে খুব স্বল্প পরিসরে বিএসটিআই এবং আমরা দেখছি যে ইসলামিক ফাউন্ডেশন তারা করছে, কিন্তু এই যে ইসলামিক স্টাডিজ থেকে হাজার হাজার ছেলে মেয়ে প্রতি বছর পাশ করে বের হওয়ার পরে তারা বেকার থাকছে, তারা কাজ পাচ্ছে না, কিন্তু এই সকল ছেলে মেয়ে কিন্তু এই সকল সার্টিফাইডের জন্য তারা যোগ্য, এবং তাদেরকে যদি এ ধরনের বহির্বিশ্বের যে ট্রেনিংগুলো হয় সেখান থেকে যদি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সার্টিফাইড করে অ্যাক্রেডিটেশন বডির মাধ্যমে নিয়ে আসা যায়, সেটি তো একটা বড় ধরনের উদ্যোগ তৈরি হবে এবং ছেলে মেয়েদের কর্মক্ষেত্রে কাজের সুযোগ তৈরি করবে। তো এরকম কি কোনো উদ্যোগ বা পরিকল্পনার কথা আপনারা চিন্তা করছেন? আর যেহেতু মানে উপদেষ্টা মহোদয় নিজেই চাচ্ছেন যে আসলে আরো বেশি ব্যাপ্তি বাড়ুক, তো আমাদের তো যদি ইন্ডাস্ট্রিগুলোকে হালাল অ্যাডভার্টাইজিং আমরা করতে চাই তাহলে তো প্রচুর ছেলে মেয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে লাগবে, এবং সেটার সবচেয়ে বড় সেক্টর হচ্ছে আপনার সেক্টর, এবং আপনার ছেলেমেয়েরা হচ্ছে কি বড় ম্যান পাওয়ার। তো সেই ধরনের উদ্যোগকে কিভাবে আপনারা তৈরি করতে পারেন? আমি মনে করি আপনি সত্যিই বলেছেন যে আমাদের সমসাময়িক শ্রমবাজার যদি আমরা দেখি বা শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা যদি আমরা দেখি, অনেকেই কাজ পাচ্ছে না, বসে আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে হালাল মার্কেটিংটা এখন খুবই সময় উপযোগী। উনি যথার্থই বলেছেন যে বাংলাদেশে দুইটা অথরিটি, ইসলামিক ফাউন্ডেশন এবং বিএসটিআই, তারা নামকাওয়াস্তে কিছু সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু অনেক সময় তারা ফিল্ড ঠিকমতো জরিপ করছে না, তো মানে প্রপার ওয়েতে যেভাবে হওয়া উচিত এটা হচ্ছে না। তো আমি মনে করি সরকারের যেহেতু একটু সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যদি একটা সেপারেট অ্যাসোসিয়েশন বা একটা কাউন্সিল করা যায় হালাল সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে, যেমনটি আমরা দেখি যে ICDDRBতে, সেখানে তাদের বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন ওষুধের প্রোডাক্ট যখন তৈরি হয় কোনো কোম্পানি করে, আমি ওখানে একটা বডিতে 6 বছর ছিলাম, বিভিন্ন ক্যাটাগরিতে তারা এক্সপার্ট রেখেছেন, সায়েন্টিস্ট, থিওলজিস্ট, সাইকোলজিস্ট। তো এইভাবে কিন্তু হালাল খাদ্য অথরিটি বলি, শিল্প অথরিটি বলি একটা প্রতিষ্ঠান হতে পারে, এবং সেটা যখন হবে তখন কিন্তু এই যে শিক্ষার্থীদের কথা আপনি বললেন, সেখানে স্পেশালি কিন্তু আমরা তাদের 2 মাসের 3 মাসের একটা বিশেষ ট্রেনিংও আমরা দিয়ে দিতে পারি। তাহলে পরে এই শিক্ষার্থীগুলো, এই ছেলে মেয়েগুলো একটা বিশাল বড় হালাল মার্কেটের বাজারে তারা নিজেদেরকে নিযুক্ত করতে পারবে, এবং এর মধ্য দিয়ে পরবর্তীতে আমরা এদেরকে কিন্তু দেশের বাইরেও কিন্তু আমরা পাঠাতে পারবো ম্যান পাওয়ার হিসেবে, স্কিল ম্যান পাওয়ার হিসেবে। সুতরাং আমি মনে করি এটা খুবই সময়োচ্যুত একটা পদক্ষেপ হবে যদি গভর্নমেন্ট এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে। এমনকি সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু পাবলিক ইউনিভার্সিটির আমরা যারা ইসলামিক স্টাডিজ বা থিওলজি নিয়ে কাজ করি, গবেষণা করি, আমরা যেমন গভর্নমেন্টকে সহযোগিতা করতে চাই, গভর্নমেন্টও আমাদেরকে এই নির্দেশনাগুলো দিলে আমি মনে করি খুব চমৎকারভাবে আমরা এই কাজগুলো
করতে সক্ষম। আমরা দেখি যে আসলে খাদ্য শিল্পে বিশেষ করে খামার থেকে তুলে আনা থেকে একেবারে কাটা পর্যন্ত এবং এই যে বিভিন্ন ধাপে ধাপে হালালের প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো মেনটেন না করিয়ে হালাল সার্টিফিকেশন নিয়ে নিচ্ছে এবং এই সার্টিফিকেটগুলো আসলে অনেক সময় দেখা যায় অথেন্টিক ওয়েতে পাচ্ছে না বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই হালালের বিষয়ে যদি আসলে বহির্বিশ্বের সাথে টেস্টিং ম্যাটেরিয়াল এবং অন্যান্য কিছু যদি আপনি ম্যাচ করতে চান তাহলে তো এই জায়গাগুলোতে আসলে একটা লং টার্ম পলিসি করতে হবে। সেটার জন্য কি আসলে আপনার কোনো পরিকল্পনা থাকছে? এক্স্যাক্টলি, আমরা আমাদের যে মালয়েশিয়ান চেম্বার অফ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স BMCCI, আমরা কিন্তু গভর্নমেন্টের সাথে খুব ক্লোজলি এটা নিয়ে কাজ করছি এবং আমরা সবার আগে যেই ইনিশিয়েটিভটা নিচ্ছি হচ্ছে আগে অ্যাওয়ারনেস দরকার। যেমন আজকে যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে, আমার জানা মতে কবে হালাল নিয়ে আর বাংলাদেশে কোনো টক শো টিভি শো হয়েছে আমি জানি না, আই ক্যান নট রিকল। সো সবার আগে আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভ ছিল যে এটাকে সবার সর্বস্তরে এটার ভাইবটা ক্রিয়েট করা। যে কারণ একটা জিনিস দেখেন, হালাল ইটস নট অনলি আল্লাহু আকবার বলে পশুকে জবাই করা। হালাল ইজ আ কনসেপ্ট অফ লিভিং। একটা মানুষ, একটা পরিবার তার ডেইলি অ্যাক্টিভিটিস, তার ডেইলি লাইফের তার ব্যবহারের জিনিস, তার যে খাবারটা সে গ্রহণ করছে, যেভাবে সে ফাইন্যান্স করছে, যেভাবে সে ইনভেস্টমেন্ট করছে, সব কিছু কিন্তু পার্ট অফ হালাল লিভিং। সো আমাদের আলটিমেট ভিশন হচ্ছে যে বাংলাদেশে হালাল লিভিংয়ের একটা কনসেপ্টটাকে স্ট্যাবলিশ করা, যেন ধীরে ধীরে সব কিছুই এই পন্থায় চলে আসে। বিকজ হালাল হচ্ছে নট অনলি স্লটারিং প্রসেস, যেটা আমি বললাম, পশুটাকে বা খাবারটাকে কিভাবে প্রক্রিয়া করা হচ্ছে, কিভাবে তাকে ফিডিং করা হচ্ছে, কিভাবে মেনটেন্যান্স হচ্ছে, তার ইনভেস্টমেন্ট কিভাবে হচ্ছে, সব কিছুই কিন্তু হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছু মিলে কিন্তু আসলে হালাল হয়। শুধু আল্লাহু আকবার বলে জবে করলেই হালাল হয় না, মানে হবে না, মানে অ্যাকর্ডিং টু দ্য সার্টিফিকেশন কমপ্লায়েন্স। সো এই জায়গাটায় বাংলাদেশে ভালো রোল প্লে করার সুযোগ আছে। আমাদের মেজরিটি মুসলিম কমিউনিটি। আর হালালের আর একটা বড় বিউটি হচ্ছে যে মুসলিমদের জন্য তো হালাল অপরিহার্যই, কিন্তু অমুসলিমদের জন্য কিন্তু হালাল প্রহিবিটেড না। তারা কিন্তু হালালটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারবে, তাদের তো হালাল গ্রহণ করতে কোনো সমস্যা নাই। তার মানে আমাদের মার্কেটটা এতটাই বড় যে শুধু মুসলিম কমিউনিটি না, আমরা কিন্তু এটাকে যদি প্রপারলি ব্র্যান্ডেড করি যে হালালের উপযোগিতাটা কি, উপকারিতাটা কি, তাহলে নন মুসলিমরাও কিন্তু অ্যাট্রাক্টেড হবে, সেটা কিন্তু তাদের ধর্মের এগেইনস্টে যাবে না। আমরা আরো শুনবো, আমাদের অনেক শোনার আছে। একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। একটু আপনার কাছে জানতে চাই যে যে বিষয়গুলো বলা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটি দখল করেছে সেটি হচ্ছে প্যাকেজিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি জায়গায় আপনার হালাল ব্র্যান্ডিংটা মানুষের দৃষ্টিতে নিয়ে আসা এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা। এই কাজগুলো আসলে তারাই করতে পারবে যারা এটার উপরে এডুকেটেড বা যারা এর উপরে পড়াশোনা করছে। তো আমি বারবার আপনার ডিপার্টমেন্টকেই নিয়ে আসতে চাচ্ছি, কারণ তারা আসলে পুরো প্রক্রিয়াগুলো হালালের অনেক বেশি জানে এবং এই প্রক্রিয়ায় কিভাবে আসলে কোন জায়গায় অ্যাওয়ারনেস তৈরি করা যায় জনসাধারণের মধ্যে, সেটিও তারা হয়তো আরও ভালো বলতে পারবে। সে বিষয়ে আসলে ব্র্যান্ডিং, প্রমোশন, মার্কেটিং, প্যাকেজিং, এগুলো এখন আসলে আমাদের সময়ের দাবি। এগুলো নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন? জি, আপনি ঠিকই বলছেন। হালাল কথাটা শুনলে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহবোধ তৈরি হয়। তো আমাদের শিক্ষার্থীরা যেহেতু হালালের সঙ্গে একটা ধর্মীয় ভাব গাম্ভীর্য যুক্ত থাকে, যে পুত পবিত্রতার ধারণা থাকে, সুস্থতার ধারণা থাকে, হালাল পণ্যগুলোর মধ্যে ভেজাল থাকবে না, হালাল পণ্যগুলোর মধ্যে ডেট এক্সপায়ারি জিনিস থাকবে না, হাইজিন থাকবে, যারা কাজ করবে তারা পুত পবিত্রতা অর্জন করবে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের শিক্ষার্থী যারা, তারা কিন্তু অনেক এক্সপার্ট। তারা এই জায়গাগুলো, শরিয়ার বিষয়গুলো সম্পর্কে তারা খুবই ভালো জানে। সুতরাং তারা যদি এই রকমের সুযোগ পায় তাহলে তারা খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করবে। যেমন আমি বলি, ধরেন উনি বললেন যে পশু জবাইয়ের কথা, আমরা কিন্তু হাট বাজারে গোস্ত কিনি, গরুর গোস্ত কিনি, কিন্তু আসলে যে কসাই যে জবাই দিল ও আল্লাহর নাম নিল কিনা আমরা জানি না, অথবা সে যে আল্লাহর নাম নিয়ে জবাই করছে এই সার্টিফিকেটটা, সে যে জবাইয়ের উপযুক্ত একজন ব্যক্তি, সে মুসলিম না নন মুসলিম আমরা জানি না, তো তাকে কে সার্টিফিকেট দিল? আবার আমরা যদি প্রাণীদের কথা বাদ দিয়ে এমনি যদি ন্যাচারাল বিষয়গুলোর কথা বলি, ধরেন এগ্রো ফ্রুট, ফলমূল, এগুলো তো সবই হালাল, যেগুলো গাছগাছালিতে হচ্ছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এটাকে কিভাবে মার্কেটিং করা হচ্ছে। যেই ধরেন কোম্পানি যার থেকে আমি কন্ট্রাক্ট দিয়ে কিনে নিচ্ছি, ওদের মার্কেটিং পলিসিটা কি হালাল? অথবা যেই যন্ত্রাংশে ব্যবহার করা হচ্ছে সেগুলোর সঙ্গে কোনো হারাম মিক্স আছে কি? যেমন কথার কথা, চর্বি ইউজ করা হচ্ছে, তেল ইউজ করা হচ্ছে,
তাহলে ওই যন্ত্রটাতে কি শূকরের মাংস বা শূকরের চর্বি ইউজ করা হয়েছে, হইলে ওইখানে যদি আবার করা হয় তাহলে তো এটা হালাল আর থাকলো না। সেটি তো আসলে খাদ্যদ্রব্য থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে মেডিসিন সবকিছুতেই সব জায়গায় তো এই একই প্রক্রিয়া। সুতরাং ওই জায়গাগুলো যে মেশিনারিজ গুলো হালাল কিনা সেখানেও কিন্তু একটা বিষয় চলে আসবে। আবার যারা প্যাকেটিং করছে তারা প্যাকেটিং করার আগে নিজেরা পবিত্রতা অর্জন করেছে কিনা, তারা গ্লাভস পরেছে কিনা ইত্যাদি, সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করার মতো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি কোরআন মাজিদ এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি দেখি তাহলে কি চমৎকার যে কোরআনে কিন্তু দুইটা শব্দ বলা হয়েছে, একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে তাইয়্যিব। হালাল আর তৈয়্যিব ব্যবহার করা হয়েছে। তো এই যে তৈয়্যিব শব্দটা, এই তৈয়্যিব শব্দটার অর্থই হচ্ছে যে কোনো দ্রব্য সেটা পবিত্র হতে হবে, তার মধ্যে কোনো ভেজাল থাকবে না এবং তার মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তো সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের যারা শিক্ষার্থী তারা এই জিনিসগুলো সম্পর্কে অধিকতর অবহিত এবং তারা খুব চমৎকারভাবে এটা প্রচারও করতে পারবে বিভিন্ন জায়গায়, মার্কেট প্লেস বলেন, এমনকি এটা গভর্নমেন্ট ইচ্ছা করলে মসজিদগুলোর মাধ্যমে যেখানে অনেক মানুষের গ্যাদারিং হয় সেই জায়গাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের লিফলেট ছড়ানোর মধ্য দিয়ে আমরা এটার ব্র্যান্ডিংটা আমাদের খুবই জরুরি এবং পাবলিক অ্যাওয়ারনেসটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। আমরা চাইবো সেটা আপনাদের ডিপার্টমেন্ট থেকে শুরু হোক এবং খুবই ভালো, খুবই ভালো। সেই জার্নিটা যদি আপনাদের ডিপার্টমেন্ট থেকে শুরু হয় কর্মসংস্থানের সুযোগ আসলে অনেক তৈরি হবে, কারণ বাংলাদেশের হালাল ইন্ডাস্ট্রি দিনকে দিন অনেক বড় হবে, সেটি আমরা আশা করছি। একটু আপনার কাছে জানতে চাই যে বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে যারা এই ধরনের হালাল ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করছে, যেহেতু রপ্তানি বাজারে আমাদের একটা বড় চাহিদা আছে হালাল ইন্ডাস্ট্রির, তো বিনিয়োগেরও একটা বড় সুযোগ তৈরি আছে, তো সেটি নিয়ে আসলে কি পরিকল্পনা রয়েছে? অফকোর্স বিনিয়োগের একটা বড় জায়গা এখানে আছে। যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো যারা ইম্পোর্ট করছে প্রোডাক্ট, তারা কিন্তু নন মুসলিম কান্ট্রি থেকে হালাল প্রোডাক্ট ইম্পোর্ট করছে। এখন নন মুসলিম কান্ট্রিগুলোর যদি আপনি লিস্ট দেখেন, লাইক যারা মেজর এক্সপোর্টার, তাদের মধ্যে অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, যেমন ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া আছে। এরা কিন্তু অনেক এক্সপেন্সিভ, তাদের ওখানে যে কোনো প্রোডাকশন করা, ম্যানুফ্যাকচারিং করা, প্রসেসিং করা অনেক এক্সপেন্সিভ। তারা কিন্তু দেখা যায় তারা অনেক প্রক্রিয়া মেইনটেইন করে, অনেক এক্সপেন্সিভ, আর না তাদের লিভিং কস্টও তো ওখানে বেশি, সকল দেশের মানে ইনকামটাও তো, ইনকাম রেঞ্জটাও বেশি। সো তারা কিন্তু অনেকেই তাদের প্রোডাকশন ফ্যাসিলিটি বা বিজনেস কিন্তু রিলোকেট করছে একটু লো কস্টের, যেমন তারা অনেক সময় চায়না থেকে প্রোডাকশন করছে প্রচুর। যেমন আমি একটা এক্সাম্পল, কসমেটিক্সের মার্কেট হিউজ অপরচুনিটি আছে এখানে হালাল কসমেটিক্সের, যেমন মুসলিম দেশগুলোতে কিন্তু কসমেটিক্স থেকে হালাল সার্টিফিকেশনের দরকার পড়ে। তো দেখা যাচ্ছে চায়না থেকে, অস্ট্রেলিয়ান একটা ইনভেস্টর চায়না থেকে প্রোডাকশন করে সে মিডল ইস্টে রপ্তানি করছে, কেন? সে লো কস্টের জন্য প্রোডাকশন করছে। তো এই অপরচুনিটি তো বাংলাদেশ নিতে পারে। বাংলাদেশের আমাদের শ্রম বাজার তো এখনও বিশ্ব বাজারের কম্প্যারিজনে একদম সস্তা, পানির মতো সস্তা। তো আমাদের দেশে জায়গা আছে, আমাদের দেশে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি আছে, বিজনেসের ফ্যাসিলিটি আছে, আমাদের দেশে ওয়ার্কফোর্স আছে। সো এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু বাংলাদেশে আসতে পারে, রাইট? এই ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে আসতে পারে, বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, বাংলাদেশের লোকাল কোম্পানির সাথে জেভি করতে পারে, তো করে কিন্তু বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করতে পারে। সেই সুযোগগুলো তো আপনাদের চেম্বার থেকে বেশি আসতে পারে, আপনারা কি সেইগুলো আমরা এক্সপ্লোর করছি, বিডার সাথে কাজ করছি আমরা তাদের থ্রুতে, এবং আমরা নিজেরাও আমরা মালয়েশিয়ার যে সকল, লাইক মালয়েশিয়াতে যেমন যে সকল চেম্বার অফ কমার্সগুলো আছে, মালয়েশিয়ার লোকাল অ্যাসোসিয়েশনগুলো আছে, মালয়েশিয়ার হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এইচডিসি, তারপর ওদের মার্ট ট্রেড, ওদের সাথে কিন্তু আমাদের চেম্বার ক্লোজলি কাজ করছে। আমরা রেগুলারলি উই আর ইন টক উইথ দেম যে ইনভেস্টমেন্ট বাইলেটারাল কোলাবোরেশন হয় কিনা। বাট এটা শুধু আমরা একা চেষ্টা করলে তো হবে না, গভর্নমেন্টকে আবার ব্যাক এন্ডে এই ফ্যাসিলিটিসগুলো দিতে হবে। রাইট, আমরা কিন্তু ইনভেস্টমেন্ট চাওয়ার সময় অনেক কথা বড় বড় কমিটমেন্ট করে ফেলি, এইটা দেবো ওইটা দেবো, এই ফ্যাসিলিটিস ওই ফ্যাসিলিটি আছে। একটা ইনভেস্টর যখন আসে বিজনেসের লাইসেন্স করতে যায়, 17-18টা ডকুমেন্ট দরকার পড়ে, সেই ডকুমেন্টের চক্কর কাটতে তার লাগে 6 মাস, সে আগ্রহ হারিয়ে ফেলে, না ভাই আমি এখানে ইনভেস্টমেন্টই করবো না। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের প্র্যাকটিক্যাল প্রবলেম। বাংলাদেশি একটা মানুষ বিদেশে গিয়ে যখন ইনভেস্টমেন্ট করে বা বিজনেস করতে যায়, সে দেখা যায় তার সকল রেজিস্ট্রেশন, লাইসেন্স সবকিছু 1-2 দিনের মধ্যে তার হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমাদের দ্রুত সলভ করতে হবে, নাহলে আমরা বিদেশিদের বিনিয়োগগুলোকে আমরা আকৃষ্ট করতে পারবো না। এই দিক থেকে আমরা দেখি যে হালাল শিল্প রপ্তানির তো একটা বড় বাজার আগামীতে তৈরি হতে যাচ্ছে, তার জন্য আমাদের আরো বেশি উদ্যোক্তাদেরও রেডি হতে হবে। কিন্তু এই শিল্পে তো আসলে নতুন উদ্যোক্তা, ইনোভেশন এবং হালাল শিল্পে কাজ করার প্রচুর উদ্যোগ তৈরি হচ্ছে। সেই জায়গায় আসলে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারাও তো এ ধরনের উদ্যোক্তা হওয়ার একটা সুযোগ পাবেন, সেটি নিয়ে আপনারা কি চিন্তা করছেন? আমি ইতিমধ্যে জেনেছি যে আমাদের কিছু শিক্ষার্থী
তারা এর সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছেন এবং আমি দুই একজনকে জানি যে তারা ওই স্কলারশিপ নিয়ে টার্কিতে চলে গেছে পড়াশোনার জন্য মাস্টার্সে। তো ওখানে পড়াশোনার ফাঁকে ওরা দেখছে যে এই সুযোগটা আছে এবং তারা কিন্তু বেশ কিছু পণ্য তারা বাংলাদেশে নিয়ে আসতেছে এবং সেক্ষেত্রে টার্কিশ গভর্নমেন্ট তাদেরকে হেল্প করছে। আবার উনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন যে মালয়েশিয়াও কিন্তু আমাদের বিশাল শ্রমবাজার। আবার এখন কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীরা মালয়েশিয়ার IUM ইউনিভার্সিটি অফ মালায়া সেখানে কিন্তু তারা লেখাপড়া করতে যাচ্ছে। সুতরাং মালয়েশিয়ার একটা হেল্প যদি আমরা ওইভাবে নিতে পারি তাহলে আমরা মনে করি যে মুসলিম বিশ্ব যখন দেখবে যে বাংলাদেশের একটা কাউন্সিল তৈরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে যখন বাংলাদেশের কথা এটা তারা জানবে যে বাংলাদেশের অথরিটি যথেষ্ট সতর্কতার সাথে আন্তরিকতার সাথে তারা হালাল সার্টিফিকেট দিচ্ছেন এবং সেখানে ক্রাইটেরিয়া মেনটেন করা হচ্ছে। 2021 সালে কিন্তু OICর একটা হালাল ফুডের জন্য তাদের একটা নীতিমালা আছে, রিকোয়ারমেন্ট ফর হালাল ফুড। তো ওইটাই কিন্তু আমাদের BSTI নাম কাগজ থেকে কিছুটা ফলো করে। তো এটা যদি যথাযথভাবে ফলো করা হয় তাহলে আমি মনে করি মুসলিম বিশ্বের যে ডিমান্ডগুলো তারা বাংলাদেশের শ্রম বাজার সস্তা কম দামে পাবে, আবার মুসলিমদের দেশ থেকে যাচ্ছে, সুতরাং এখানে কিন্তু একটা আবেগ তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমরা যদি বাংলাদেশকে মালয়েশিয়ার মতো একটা হালাল হাব হিসেবে তৈরি করতে পারি বহির্বিশ্বের রপ্তানি বাজারে তৈরি হওয়ার জন্য, তাহলে সেই ক্ষেত্রে যারা নির্বাচনী ইস্তেহার নিয়ে আসতে যাচ্ছে, নতুন নির্বাচন আসছে, তারা ইস্তেহারে কি নিয়ে আসতে পারে এবং এই বিষয়ে কি নীতি সহায়তা নিয়ে আসতে পারে? আমার মনে হয় যে যারা নির্বাচনী ইশতেহার তৈরি করছে তারা যদি তাদের দফাগুলোর মধ্যেও এরকম একটা দফা দেয় এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এমপ্লয়মেন্ট অর্থাৎ যারা বেকার আছে তাদের কর্মসংস্থান করা, পাশাপাশি এটি যদি বিদেশিদের কাছে আস্থা অর্জন করে যে না বাংলাদেশ খুব সুন্দরভাবে তারা হালাল সার্টিফিকেশন অথরিটি তৈরি করেছে, সেই ক্ষেত্রে অনেক অমুসলিম দেশও কিন্তু আমাদেরকে অর্ডার দিয়ে আমাদের শ্রমবাজার ব্যবহার করে তারা কিন্তু কম পয়সায় সাপ্লাই করার জন্য এই সুযোগটা তারাও নেবে এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুবই লাভবান হব। আমরা শেষ করব, আমরা একটু জানতে চাই যে যারা আপনার মতো হালাল শিল্পের উদ্যোক্তা যারা রয়েছেন, তো তাদেরকে তো ফলো করে নতুন উদ্যোক্তারা তৈরি হচ্ছেন, আপনাদেরকে কি ধরনের সহযোগিতা দিলে আপনারা লং টার্ম সাস্টেন করতে পারবেন ইন্ডাস্ট্রিতে এবং গভর্নমেন্টের কাছে কি ধরনের নীতি সহায়তা চাচ্ছেন? প্রথমত আমি এখানে একটু বাড়িয়ে না বললেই হচ্ছে না, সে হচ্ছে আমাদের কিন্তু এখানে নট অনলি এক্সপোর্ট মার্কেট, ডোমেস্টিক মার্কেট ইজ অলসো ভেরি বিগ, মানে হালালের জন্য, মানে আমাদের দেশের মার্কেটটাই। আমাদের দেশে আমরা মুসলিম প্রধান কান্ট্রি, আমরা মেজরিটি আমাদের মুসলিম এবং আমরা প্রত্যেক জুমার নামাজ সবাই পড়ে, কেউ মিস করে না। 5 ওয়াক্ত নামাজও সবাই পড়ার চেষ্টা করতেছে, যারা পড়তেছেন তারাও জুমার নামাজ পড়তেছেন। আমরা রমজানে রোজা রাখতেছি, জাকাত আদায় করতেছি, ঈদ করতেছি, হজ ওমরা করতেছি। বাট আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি, আমরা যে বাজার করছি, কিংবা আমাদের মা বোনরা যে কসমেটিক্স ব্যবহার করছেন, আমরা যে ওষুধ খাচ্ছি, উই ডোন্ট নো ওয়েদার ইটস হালাল অর নট। আমরা কিন্তু জানি না এটা আমাদের জন্য কত ক্ষতিকর সেটাও আমরা কিন্তু জানি না, তাই না? আমরা পারসিভ করি, আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশে আমরা একটা রেস্টুরেন্টে খাচ্ছি মানে এটা হালাল, এটা কিন্তু আমরা অ্যাজিউম করতেছি, বাট ইটস রিয়েলি ট্রু অর নট আমরা কিন্তু জানি না। তার মানে ডোমেস্টিক আমাদের কিন্তু প্রোডাক্টের টোটাল স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য কিন্তু একটা সার্টিফিকেশনের বড় মার্কেট এখানে আছে আমাদের এই 20 কোটি মানুষের বাজারে। এখানে সব কিছু প্রত্যেকটা দোকানে দোকানে একটা সময় হালাল সার্টিফিকেশন আসা উচিত, বিকজ এটা তো আমাদের পার্ট অফ লাইফ। তো আমি নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলবো যে সবার আগে আমরা যদি ডোমেস্টিক মার্কেটকে টার্গেট করি, প্রত্যেকটা যতগুলো বাংলাদেশের রেস্টুরেন্ট আছে, যতগুলো বাংলাদেশের খাবারের দোকান আছে, আমি সবার আগে তাদেরকে বলবো আপনারা প্রত্যেকে একে একে নিজ নিজ দোকানকে হালাল করার চেষ্টা করেন, যে আমার দোকানের পণ্যগুলো হালাল, আই ক্যান অ্যাসিওর। এটা গেল একটা পার্ট। আর সেকেন্ড হচ্ছে যারা এক্সিস্টিং এন্টারপ্রেনাররা আছে, আমাদের দেশের বড় বড় ফুড প্রসেসিং কোম্পানি আছে, ছোটরাও আছে, তাদেরকে যদি লজিস্টিক্যাল সহযোগিতাটা করা হয়, যে এখানে কিন্তু অবশ্যই গভর্নমেন্টের সহ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার আছে। এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশকে বিদেশে ব্র্যান্ডিং করার দরকার আছে। আমি একা আমার কোম্পানিকে বিশ্বে ব্র্যান্ডিং করতে পারবো না, আমার দেশকে অন্য দেশের কাছে ব্র্যান্ডিং করতে হবে, আমার দেশ এটা করে, তখন না বিজনেসম্যানরা অপরচুনিটিটা পাবে। সো এইভাবে আসলে গভর্নমেন্টকে বাংলাদেশের পুরো ব্র্যান্ডিংটা নিয়ে কাজ করতে হবে, যে বাংলাদেশ, এই ব্র্যান্ডিংটা হইতে হবে আরো বোল্ড। আমরাও আশা করছি যে বাংলাদেশ হালাল শিল্পের একটা হাব তৈরি হোক, যেটা মালয়েশিয়া এখন করছে। বাংলাদেশেও আমরা যেভাবে আসলে কাজ করে এগিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং অনেক বেশি সার্টিফিকেশন দেওয়ার জন্য আপনার ডিপার্টমেন্ট থেকে যারা পড়াশোনা করছে তাদেরকেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট যদি নীতি সহায়তা দেয়, আগামীতে আসলে হালাল শিল্পের একটা বড় বাজার দেশীয়ভাবে যেমন তৈরি হবে, বিদেশেও রপ্তানির একটা বড় সুযোগ আমাদের তৈরি
তৈরি হবে। আমরা চাই নীতি সহায়তা, যেই সরকারি আসুক তারা যাতে আগামীতে এই নীতিতে আরো বেশি সহযোগিতা করে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় জি দেওয়ার। আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ, ধন্যবাদ। বাংলা ভিশনকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।